হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো। সেই সঙ্গে সঙ্গে এও আশা করব যে তোমরা ক্লাসগুলো ফলো করছো। এর আগে তোমাদের লগারিদম ক্লাস করিয়েছি, সেখানে কিছু প্রবলেম সলভ করিয়েছি। তোমাদের বলেছিলাম যে ডাইরেক্ট চ্যাপ্টারটা, লগারিদম চ্যাপ্টারটা ডাইরেক্ট সিলেবাসে নেই, তো কিছু প্রবলেম না করলে লগারিদমের আইডিয়াটা ঠিকঠাক আসবে না। তো আজকে তোমাদের একটু শুরু করব কোঅর্ডিনেট জিওমেট্রি। ম্যাথামেটিক্সের খুব একটা ইন্টারেস্টিং জিনিস কোঅর্ডিনেট জিওমেট্রি। তো সেখানে ক্লাস 10-এ 9-10-এর দিকে তোমরা হয়তো একটু আধটু আইডিয়া পেয়েছো। তো আমরা একেবারে বেসিক জিনিস কোঅর্ডিনেট জিওমেট্রি জানার চেষ্টা করব, তারপর আস্তে 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 আমরা প্রবলেমের দিকে চলে আসবো। তো আজ তোমাদের একটু কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক জিনিসগুলো একটু আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, কোন একটা সমতল পৃষ্ঠে, একটা সমতল পৃষ্ঠ মনে করো, এই বোর্ড একটা সমতল পৃষ্ঠ। এই সমতল পৃষ্ঠে কোনো বিন্দুর অবস্থান জানার জন্য সায়েন্টিস্ট ম্যাথমেটিশিয়ান রেনি ডেকার্ডে একটা সিস্টেম বার করেছিলেন। সেই সিস্টেমটা সম্পর্কে তোমরা এর আগে থেকে পরিচিত। সেখানে কি করা হয়েছিল একটু মনে করিয়ে দিলে তোমাদের মনে পড়বে। দেখো, সেখানে পরস্পর লম্ব দুটো অক্ষ নিয়েছিলাম আমরা। অনুভূমিক অক্ষটাকে বলা হয়েছিল এক্স অক্ষ, এবং অনুভূমিক অক্ষটাকে বলেছিলাম আমরা এক্স অক্ষ, এবং উলম্ব অক্ষটাকে বলেছিলাম আমরা ওয়াই অক্ষ। তো এই যে সমতল, এই সমতলটাকে আমরা বলেছিলাম এক্স ওয়াই সমতল। তো বিজ্ঞানী রেনি ডেকার্ডে কর্তৃক আবিষ্কৃত, তার নাম অনুযায়ী সিস্টেমটাকে বলি আমরা রেনি ডেকার্টে। এই যে কাটের অনুযায়ী কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এছাড়াও উনি আরেকটা সিস্টেমের কথা বলেছিলেন, সেটা হচ্ছে পোলার সিস্টেম। সেই পোলার সিস্টেমটা তোমাদের সিলেবাসে নেই, সেটাও তোমরা পরবর্তীকালে জানতে পারবে। তো আমরা এখন যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী ক্লাস 9-10 একটু দেখেছো, আরও বেশি কিছু এখানে দেখবে, তোমরা দেখতে থাকো। তো কি কি দেখেছিলে একটু মনে করিয়ে দিই। দেখো, তো কি বলছিলাম না, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই সমতলটাকে বলি আমরা এক্স ওয়াই সমতল। তো এক্স ওয়াই সমতলে যে কোনো দুটো বিন্দু, সে যে কোনো পাদে হতে পারে। মনে করো পি যে কোনো একটা বিন্দু যার স্থানাঙ্ক x1 হয়। ওই সমতলে কিউ অন্য একটা বিন্দু, মনে করো যার স্থানাঙ্ক x2 y2। তো ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে দূরত্ব কি হবে সেটা আমরা বার করব। অলরেডি তোমরা ক্লাস 9-এ দেখেছো, আমি আর একটু মনে করিয়ে দিই, কারণ এগুলো যদি ভুলে যাই আমরা, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে একদমই এগোতে পারবো না। কি দেখেছিলাম লক্ষ্য করো, কিভাবে কি সিম্বল দিয়ে লেখা হয় সেগুলো একটু ফলো করো। তো লক্ষ্য করো, পি x1 y1, কিউ হচ্ছে x2 y2। তাহলে পি এবং কিউ এর মধ্যে দূরত্ব যেটা হবে সেটা পি কিউ। আমরা মাথায় এরকম বাদ দিই, অর্থাৎ পি এবং কিউ বিন্দুর মধ্যে দূরত্ব। সেই দূরত্বটা তোমরা কি দেখেছো, আন্ডার রুট অফ, দেখো একটু মনে করো, ডিফারেন্স অফ এক্স কোঅর্ডিনেট তার হোল স্কয়ার। ডিফারেন্স অফ এক্স কোঅর্ডিনেট, লক্ষ্য করো এখানে এক্স এর কোঅর্ডিনেট x1, এখানে এক্স এর কোঅর্ডিনেট x2, তাদের ডিফারেন্স অর্থাৎ পার্থক্য তার হোল স্কয়ার, প্লাস ডিফারেন্স অফ ওয়াই কোঅর্ডিনেট, তাদের যে অর্থাৎ ওয়াই কোঅর্ডিনেট দ্বয়ের মধ্যে যে পার্থক্য তার হোল স্কয়ার। যেদিক দিয়ে নেবে একদিক দিয়ে নেবে। তুমি যদি মনে করো আন্ডার রুট অফ x1 মাইনাস x2 তার হোল স্কয়ার করবে, তাহলে পরেরটা লিখবে প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। যদি তুমি মনে করো x2 মাইনাস x1 তার হোল স্কয়ার লিখবে, তাহলে পরেরটা লিখবে y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। তোমরা জানো নিশ্চয়ই x এর স্থানাঙ্ককে বলি আমরা অ্যাবসিসা, ইংরেজি কথা অ্যাবসিসা, বাংলায় বলা হয় ভুজ। y এর যে স্থানাঙ্ক সেটাকে বলি আমরা অর্ডিনেট, ইংরেজিতে, বাংলায় বলা হয় কোটি। তো কি দেখলাম আমরা, ভুজের যে পার্থক্য তার হোল স্কয়ার, প্লাস কোটিদ্বয়ের যে পার্থক্য তার হোল স্কয়ার, অবশ্যই রুটের মধ্যে। তো দেখো, এর একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখো, পি এবং কিউ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দুটোই প্রথম পাদে আছে। কোন পাদে অবস্থিত সেটা কখনই কোনো ফ্যাক্টর নয়, যে কোনো পাদে থাকতে পারে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক নেগেটিভ পজিটিভ যা খুশি হতে পারে। একটা এক্সাম্পল দেখো, সব মনে পড়ে যাবে। মনে করো এ একটা বিন্দু যার স্থানাঙ্ক -2, 3। বি একটা বিন্দু মনে করো যার স্থানাঙ্ক -4, -5। যদি বলা হয় এই দুটো বিন্দু তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রথম বিন্দুটা কোন পাদে আছে, x নেগেটিভ ওয়াই পজিটিভ,
নেগেটিভ পজিটিভ দ্বিতীয় পাদে। বি বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ, সেটা কোন পাদে অবস্থিত? তৃতীয় পাদে। তো আমি তোমাদের বলেছি কোন পাদে অবস্থিত সেটা কোনো ফ্যাক্টর নয়, লক্ষ্য করো। তো এ স্থানাঙ্কটা কি দেখেছি? -2,3। বি যে বিন্দুটা তার স্থানাঙ্ক কি দেখেছি? -4, -5। এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব লক্ষ্য করো তো এডি। যখন আমরা বার করবো কি করবো? এডি মাথায় একটা বাদ দেবো, √, লক্ষ্য করো -2 -4, তাহলে +4 হয়ে যাবে, তার হোল স্কয়ার, প্লাস 3 -5, অর্থাৎ y কোঅর্ডিনেট হয় 3, এখানে y কোঅর্ডিনেট -5, 3 -5, 3 + 5 তার হোল স্কয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাবো? লক্ষ্য করো +4 - 2 দ্যাট ইজ 2 তার হোল স্কয়ার মানে 4, 5 + 3 8 তার হোল স্কয়ার মানে 64। এত একক। তাহলে আমরা কি দেখলাম? কোনো সমতল পৃষ্ঠে যে কোনো কোন পাদে কোনো ফ্যাক্টর নয়, যে কোনো পাদে অবস্থিত দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে সেই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্বটা হবে √, ডিফারেন্স অফ এক্স এর স্থানাঙ্ক যেটা তার হোল স্কয়ার, প্লাস ডিফারেন্স অফ ওয়াই এর কোঅর্ডিনেট বা ওয়াই এর স্থানাঙ্ক যেটা তার হোল স্কয়ার। এটা তোমরা দেখেছো নিশ্চয়ই। এবারে দেখো আমরা XY সমতল নিয়ে আলোচনা করছি, সেখানে কোথায় x অক্ষ কোথায় y অক্ষ আমি তোমাদের বোঝানোর জন্য ছবিটা এঁকেছিলাম, কোনো প্রয়োজন নেই জানার। তো লক্ষ্য করো যে কোনো দুটো বিন্দু যদি জানা থাকে, তোমরা এও দেখেছো, মনে করো এই একটা বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2, এই দুটো বিন্দু আমাদের জানা আছে। তো দেখো এ এবং বি আমরা যদি যুক্ত করি, তাদের মধ্যবর্তী কোনো বিন্দুতে যদি এবি বিভক্ত হয় তাকে বলি আমরা ইন্টারনালি ইন্টারসেক্ট, অর্থাৎ অন্তস্থভাবে বিভক্ত হওয়া। সেটা কেমন? মনে করো, লক্ষ্য করো এ এবং বি যোগ করলাম, এ এবং বি এর মধ্যবর্তী একটা বিন্দু মনে করো সি, সি বিন্দুতে লক্ষ্য করো এবি n:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। অর্থাৎ মনে করা যেতে পারে এসি যদি এম হয়, বিসির দৈর্ঘ্য এন, যদিও ডাইরেক্ট এম এন না হতেও পারে, তোমরা জানো নিশ্চয়ই। অনুপাত হিসেবে থাকলে আমরা অনেক সময় কি করি? সরল আকারে নিয়ে এসে অনুপাতটা বলে থাকি। তো যাই হোক, লক্ষ্য করো এসি এম, বিসিটা এম, এসি এম, বিসিটা কত? এম। তো দেখো এসি ইস টু বিসি, এম ইস টু এম। সি বিন্দু, আবারও বলছি দেখো, সি বিন্দু এ বিন্দু এবং বি বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যে অবস্থিত হবে। মধ্যে অবস্থিত হলেই তাকে বলি আমরা অন্তর্বিভক্ত। তো লক্ষ্য করো এক্ষেত্রে সি বিন্দু স্থানাঙ্ক যদি xy হয়, আমাকে সি বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। এ আর বি কিন্তু তোমাদের জানা আছে, সি কিন্তু তোমরা জানো না। শুধু এইটুকু জানো এ এবং বি যুক্ত করলে এসি ইস টু বিসির ভ্যালুটা কি হবে না? এম ইস টু এম। তাহলে জানতে চাওয়া হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে। তো আমরা ধরে নিচ্ছি, দেখো এই যে xy লিখলাম, সাপোজ এটা ধরে নিলাম, ধরি সি বিন্দুর স্থানাঙ্ক xy, x, y যেভাবে বলে থাকি আমরা। তাহলে তোমরা জানো নিশ্চয়ই x1 সমান, দেখো একটু মনে রাখার কৌশলটা ভালো করে রপ্ত করে নাও, খুব ফোন দিয়ে দেখো। এসি, এসির লেন্থ কি ছিল? এই যে এসি এম, এম x1 সমান যখন লিখছি লক্ষ্য করো এম ইন্টু দূরেরটার x এর কোঅর্ডিনেট। টেকনিকটা বুঝতে হবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এম ইন্টু x2 প্লাস, লক্ষ্য করো সিবির লেন্থটা কি ছিল? এন ইন্টু দূরেরটা, এই লেন্থ যেটা, এটা ইন্টু দূরেরটার x এর কোঅর্ডিনেট, এন ইন্টু x1 বাই এম প্লাস। তোমরা একদম প্লেন জিওমেট্রির সাহায্যে ক্লাস 9-এ দেখেছো। একটু মনে রাখার টেকনিকটা বলে দিলাম, কারণ আমরা দেখবে এরপরে কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক করতে যে এগুলো আমাদের খুবই কাজে আসবে। তো কি দেখলাম? x ইজিক্যাল টু হবে কি? mx2 প্লাস mx1 বাই m প্লাস n। y ইজিক্যাল টু কি হবে? একইভাবে y ইজিক্যাল টু যখন বলবো তখন আর x সম্পর্কিত কোনো ব্যাপার আসবে না। কি লিখবো? এই লেন্থ হচ্ছে m, m ইন্টু দূরেরটার y কোঅর্ডিনেট, m ইন্টু y2 প্লাস এই লেন্থ কি ছিল? n, n ইন্টু দূরেরটার y কোঅর্ডিনেট বাই m প্লাস।
তাহলে কি দেখলাম, আবারও বলছি, দুটো বিন্দু কোনো সমতলে যদি দেয়া থাকে, সেই দুটো বিন্দু যদি আমরা যুক্ত করি, তাদের মধ্যবর্তী কোনো বিন্দুতে যদি অন্তবিভক্ত হয়, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানতে পারবো। একটা নির্দিষ্ট অনুপাতে, কি অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে সেটা যদি দেয়া থাকে, আমরা সেই বিন্দুর স্থানাঙ্কটা জানতে পারবো। এবার জানবো, প্রান্তবিন্দু যদি জানা থাকে, আমরা মধ্যবিন্দু কি করে বার করবো। সাপোজ লক্ষ্য করো, এ বি একটা রেখাংশ, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 যেটা বলছিলাম, ডি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তো দেখো, এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বার করতে যাচ্ছি। তো দেখো, ছবিতে মোটামুটি একটা মধ্যবিন্দু নিলাম, মনে করো এ বি এর মধ্যবিন্দু ছবিতে দেখতে পাচ্ছ সি বিন্দু। আমরা এই সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে আমরা দেখতে যাচ্ছি। তো লক্ষ্য করো, সি বিন্দুর স্থানাঙ্ক এখানে মধ্যবিন্দু মানে এসির লেন্থ যা হবে সিডির লেন্থ সেম হবে। দেখো, এসি যদি 5 হয়, মনে করো সিডিও 5, তাহলে সেক্ষেত্রে রেশিওটা কি হবে 5:5। আর তোমরা জানো 5:5 মানে 1:1। মনে করো এসিটা 7 ইউনিট, সিবিটাও 7 ইউনিট, সেক্ষেত্রে আমরা কি দেখব 7:7 মানে 1:1, অর্থাৎ মধ্যবিন্দু হওয়া মানে রেশিওটা কি হবে 1:1। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো, সি বিন্দু আমরা জানি না, সি বিন্দু যদি xy হয়, ধরে নিচ্ছি আমরা xy সি বিন্দু, তাহলে x দেখো এক্ষেত্রেও মধ্যবিন্দু হলেও তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই বি এর ভিতরে বিন্দুটা যদি পড়ে তখন আমরা বলবো অন্তবিভক্ত। তাহলে অন্তবিভক্ত সূত্রে আমরা কি দেখতে পাচ্ছি m1 n1। তো mn যদি উভয় 1 হয়, এই সূত্রে আমরা যদি m এর জায়গায় 1 লিখি, n এর জায়গায় 1 লিখে দিই, তাহলে লক্ষ্য করো 1 × x2 + 1 × x1, তাহলে কি লিখতে পারবো x2 + x1 বাই m1 n1 বাই 2। একইভাবে দেখো, সিমিলারলি y কি লিখতে পারবো m1 n1, একইভাবে লক্ষ্য করো 1 + 1 2। অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্কটা হবে, সি বিন্দুর স্থানাঙ্কটা হবে x1 + x2 বাই 2, y1 + y2 বাই 2। অর্থাৎ x এর কোঅর্ডিনেট দুটোর অ্যাভারেজ গড় যেটা, সেটা লিখলাম x এর কোঅর্ডিনেট, y এর কোঅর্ডিনেট হবে y এর কোঅর্ডিনেট দুটোর অ্যাভারেজ অর্থাৎ গড়। তোমরা জানো নিশ্চয়ই, দুটো জিনিসের গড় মানে সেই সংখ্যা দুটোর যোগফল বাই 2। তাহলে x এর কোঅর্ডিনেট কি পেলাম x1 + x2 বাই 2, y এর কোঅর্ডিনেট কি পেলাম y1 + y2 বাই 2। এবারে দেখো, দুটো বিন্দু এ আর বি জানা আছে, মনে করো এটা x1 y1, বিটা x2 y2। দেখো, এ বি যোগ করলাম, এ এবং বি যোগ করার ফলে এ বির সংযোজক রেখা বাইরে যদি কোনো বিন্দুতে বিভক্ত হয়, দেখো বাইরে বলতে এখানে এ আর বি কে বর্ধিত করলাম, মনে করো সি অবধি বর্ধিত করলাম, তো সেক্ষেত্রে এসি = বিসি, মনে করো n2। দেখো, এখানে বিভক্তকারী বিন্দুটা কিন্তু এ এবং বি সংযোজক সরলরেখার ভিতরে নেই, বাইরে আছে। আর বাইরে থাকলে তাকে বলি আমরা এক্সটার্নালি ইন্টারসেক্ট, অর্থাৎ বহির্বিভক্ত হওয়া। এখানে আমরা দেখছি সি বিন্দুতে লক্ষ্য করো এসি = বিসি কি দেওয়া আছে n2, বহির্বিভক্ত হচ্ছে। সেক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে আমরা বার করতে যাচ্ছি। ধরে নাও সি বিন্দুর স্থানাঙ্ক, এটা ধরে নিলাম, এখানেই ধরে নিয়েছি cxy। তাহলে এবার আমরা বার করব x এবং y এর মান কি হবে। কি হবে দেখো, x লিখবো আমরা, দেখো আগে যে কায়দাটা বলেছিলাম AC এখানে কত m, BC দেখো এই যে BC হচ্ছে, তো BC যদি n হয় তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, আমরা n × দূরেরটা y এর কোঅর্ডিনেট নেব, x এর কোঅর্ডিনেট x যখন বলবো তখন x এর কোঅর্ডিনেট নেব। তো এক্ষেত্রে লক্ষ্য করো AC এর দৈর্ঘ্যটা m, তাহলে আমরা লিখতে পারবো m × x2, BC এর লেন্থ কি ছিল n, এখানে মাইনাস হবে। তোমরা জানো নিশ্চয়ই অন্তবিভক্তের ক্ষেত্রে মিডিলে প্লাস হয়েছিল, এখানে মাইনাস হবে, মাইনাস লক্ষ্য করো n × x1 বাই n মাইনাস। অন্তবিভক্তের ক্ষেত্রে যেটা প্লাস হয়েছিল, বহির্বিভক্তের ক্ষেত্রে সেটা মাইনাস হবে। ঠিক একইভাবে y = যখন লিখবো তখন ঠিক সিমিলারলি আমরা লিখবো s এর লেন্থ ছিল m, n × y2 মাইনাস n × y1 বাই n মাইনাস। অতএব যদি লিখি এইভাবে, সি বিন্দুর স্থানাঙ্ক কি বলতে পারবো, x এর স্থানাঙ্ককে আবারও বলছি ভুজ বলি আমরা,
ওয়াই এর স্থানাঙ্ককে কোটি বলা হয়। আগে আমরা লিখে থাকি এক্স এর কোঅর্ডিনেট কমা দিয়ে, পরে লিখি ওয়াই এর কোঅর্ডিনেট। ওয়াই এর কোঅর্ডিনেট কি হবে? my2 minus my1 by m-1। তাহলে কি দেখলাম আমরা? দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, সেই বিন্দু দুটো যদি আমরা যোগ করি, যোগ করলে তার বাইরে যদি কোনো বিন্দুতে বিভক্ত হয় তাকে বলি আমরা বহির্বিভক্ত। তো এ এবং বি এর মান যদি জানা থাকে এবং যে বিন্দুতে বহির্বিভক্ত হচ্ছে সেই বিন্দু কি রেশিওতে বহির্বিভক্ত হচ্ছে সেটা যদি জানা থাকে, আমরা সহজেই সেই বিন্দুর স্থানাঙ্কটা বার করে ফেলতে পারব। এবার দেখবে তোমরা কোন একটা ত্রিভুজের, তোমরা জানো নিশ্চয়ই একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকে। সেই শীর্ষবিন্দু তিনটের স্থানাঙ্ক যদি জানা থাকে, সেই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বার করতে পারবো। শুধু তাই না, সেই ত্রিভুজের ক্ষেত্রফলও আমরা বার করতে পারবো। তো দেখো, মনে করো এবিসি যে কোনো একটা ত্রিভুজ, এবিসি যে কোনো একটা ত্রিভুজ। এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক মনে করো x3 y3। এই তিনটে তোমাদের জানা আছে, এ বি সি বিন্দু তিনটে জানা আছে। এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে আমরা বার করতে যাচ্ছি। দেখো কিভাবে বার করছি সেই কনসেপ্টটা যদি তোমরা একটু তৈরি করতে পারো, তাহলে খুব সহজেই অঙ্কগুলো যখন ওরকম ছবি এঁকে, দেখো ছবি এঁকে করতে পারবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে কিন্তু অঙ্ক কথা বলে, সেই কথা বলার ভাষাটা বুঝতে হবে। তো দেখো, তার আগে তোমাদের বলি ভর কেন্দ্র কাকে বলে। আমরা স্থানাঙ্ক তিনটে জানা থাকলে ভর কেন্দ্র বার করতে যাচ্ছি, কিন্তু ভর কেন্দ্র কাকে বলে তোমরা জানো নিশ্চয়ই। যে কোনো ত্রিভুজের তিনটে মধ্যমা থাকে, যে কোনো মধ্যমাকে যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয় যে বিন্দুতে, সেই বিন্দুকে কি বলে থাকি আমরা? ভর কেন্দ্র। তো দেখো তুমি এখানে যে কোনো একটা মধ্যমা টানো, দেখো আমাদের দেখতে সুবিধা হবে, ছবিটা যে অনুযায়ী আছে সেই অনুযায়ী আমি এখানে মনে করো বিসি এর মধ্যবিন্দু নিই, আমি এডি মধ্যমাটা টানো, এডি মধ্যমা টানো। তো এডি মধ্যমা যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হবে সেই বিন্দুটাকে বলি আমরা ভর কেন্দ্র। তো লক্ষ্য করো, সেটাকে আমরা, তোমরা জানো নিশ্চয়ই, জি দিয়ে ডিনোট করি আমরা। তো এখানে এজি টু জিডি লেন্থ অবশ্যই 2:1। এজি টু জিডি, লক্ষ্য করো এটা যদি দুভাগ হয় এটা হবে এক। তো তাই যদি হয়, এবার আমরা ফার্স্ট দেখে নেব ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে। আচ্ছা দেখো, লক্ষ্য করো, সরি, জি বিন্দুর স্থানাঙ্ক কি হবে আমরা বার করবো, অর্থাৎ ভর কেন্দ্র বার করতে যাচ্ছি। তো দেখো লক্ষ্য করো, বি আর সি জানা আছে আমাদের, বিসি এর মধ্যবিন্দু ডি। তোমরা জানো কোনো শীর্ষবিন্দু থেকে কোনো বাহুর বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাই তাকে বলি আমরা মধ্যমা। তো বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয়, তোমরা একটু আগে দেখলাম আমরা থিওরিতে, যদি কিনা প্রান্ত দুটো জানা থাকে তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হয় এক্স এর স্থানাঙ্ক দুটোর অ্যাভারেজ কমা ওয়াই এর স্থানাঙ্ক দুটোর অ্যাভারেজ, অর্থাৎ গড়। কি বলতে পারি, এখানে এক্স এর স্থানাঙ্ক x2, এখানে এক্স এর স্থানাঙ্ক x3, তাহলে আমরা লিখতে পারি x2 প্লাস x3 বাই 2 কমা y2 প্লাস y3 বাই 2। ডি বিন্দু জেনে ফেললাম। এবার লক্ষ্য করো, এ বিন্দু জানা আছে x1 y1, ডি বিন্দুতে জেনে ফেললাম এটা। তাহলে এ এডির সংযোগ সরলরেখা জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে। তো আমরা জানি যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয় সেটা ভর কেন্দ্র, এবং সেটা অন্তর্বিভক্ত হচ্ছে, তোমরা ছবিতে ক্লিয়ার বুঝতে পারছো। সুতরাং একদম ডাইরেক্ট আমরা লিখতে পারি জি বিন্দুর স্থানাঙ্ক, ছবি অনুযায়ী আমরা একদম ডাইরেক্ট বলতে পারবো জি বিন্দুর স্থানাঙ্ক কি বলছি লক্ষ্য করো, এই লেন্থ এজি কি দেখেছি আমরা 2, তাহলে এই লেন্থ ইনটু দূরেরটার এক্স এর কোঅর্ডিনেট, এখানে এক্স এর কোঅর্ডিনেটটা লক্ষ্য করো এটা, তাহলে কি বলতে পারবো 2 × x2 প্লাস x3 বাই 2 প্লাস জিডির লেন্থ হচ্ছে 1 ইনটু দূরেরটার এক্স এর কোঅর্ডিনেট অর্থাৎ 1 × x1, এবং যে অনুপাতে বিভক্ত হয়েছিল তাদের যোগফল, তোমরা সূত্রটা দেখেছো অন্তর্বিভক্ত সূত্র, mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n বাই 2 প্লাস 1 কমা 2 ইনটু, লক্ষ্য করো লেন্থ হচ্ছে 2 ইনটু y এর কোঅর্ডিনেট y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইনটু y1 বাই প্লাস 1। দেখো এখানে এই 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে 2 ক্যান্সেল হয়ে গেল।
আমরা কি বলতে পারবো আইই, আইই শর্ট ফর্ম, দ্যাট ইজ অর্থাৎ x2 প্লাস x3 প্লাস x1 শর্টে লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। অর্থাৎ কি দেখলাম? আমরা দেখলাম একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যদি জানা থাকে, তার ভর কেন্দ্রটা হয় শীর্ষবিন্দুর x এর কোঅর্ডিনেট তিনটের অ্যাভারেজ, কমা y এর কোঅর্ডিনেট তিনটের অ্যাভারেজ। অ্যাভারেজ মিন্স কি x1 প্লাস x2 প্লাস x3, যেহেতু তিনটে জিনিস সেই জন্য তাদের যোগফল বাই 3। ঠিক একইভাবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তো এবার আমরা এই ত্রিভুজের শীর্ষবিন্দু জানা আছে, আমরা ভর কেন্দ্র বের করলাম। তোমরা এটা দিয়ে অনেক প্রবলেম পেয়ে যাবে, সেগুলো সলভ করবে। পরের দিন সলভ নিয়ে কিছু আলোচনা করব, এবং আজ একটু ক্ষেত্রফলটা কি হবে দেখে নাও। এ বি সি তিনটে বিন্দু জানা আছে, তো তিনটে বিন্দু শীর্ষবিন্দু জানা আছে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বিভিন্নভাবে বের করা যায়। দেখো ফলো করো একটু। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে, লক্ষ্য করো, মনে রাখার টেকনিকটা বলছি, খুব ভালো করে ফলো করো। প্রুফটা খুব একটা সিম্পল জিওমেট্রিক্যাল প্রুফ, স্ট্যান্ডার্ড বইগুলোই আছে, প্রয়োজন হবে না, তোমরা একটু দেখে নাও। পরপর বিন্দুগুলো লিখবে, যেখান থেকে খুশি শুরু করতে পারো। তিনটে শীর্ষবিন্দু জানা আছে, যেখান থেকে খুশি। আমি ফার্স্ট x1 লিখলাম, পরপর লিখবে, একটু এরকম গ্যাপ দিয়ে লিখবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, যেটা ফার্স্টে লিখেছিলাম সেটা লাস্টে লিখবে। এই যে লিখলাম, এইভাবে লিখলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ অফ, একদম মনে রেখে দেবে, হাফ অফ, লক্ষ্য করো, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, অর্থাৎ x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, অর্থাৎ উল্টো দিকে যে চিহ্নগুলো আছে সেগুলো সব মাইনাস হবে। তাহলে মাইনাস যদি কমন নেই, স্বাভাবিকভাবে সেটা প্লাস হয়ে যাবে। তো লক্ষ্য করো, এটা মনে রাখার কৌশল কিন্তু x2 y1 গুণফলটা x3 y2, জায়গা শর্ট হয়ে গেল এখানে, x1 y3। তো ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো নিশ্চয়ই, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি লিখি আমরা? বর্গ একক। এটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল। আরো অন্য কায়দায় মনে রাখতে পারো। দেখো এই কায়দায় মনে রাখতে পারো, হাফ হাফ, লক্ষ্য করো, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যেভাবে খুশি লিখতে পারো, নিতে পারো, তবে টেকনিকটা কিন্তু বুঝতে হবে, ঠিকঠাক মনে রাখতে হবে। দেখো x1 ইন্টু যদি নিই, খুব ভালো করে ফলো করো, x1 আমি কিন্তু এখানে নিচ্ছি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিক বরাবর নিলাম। x1 ইন্টু, দেখো x1 ইন্টু যদি লিখি, ঠিক এইভাবে ঘুরছে, খুব মন দিয়ে শুনবে, y2 মাইনাস y3 প্লাস, পরপর এইভাবে নিচে যাবো, x2 ইন্টু x2 নিলাম, এটা বাদ যাবে, y3 মাইনাস y1, x1 x2 হয়ে গেল x3, এইভাবে ঘুরছে। দেখো x3 ইন্টু যখন নেবো এইভাবে ঘুরছে, y1 মাইনাস y2, অর্থাৎ লক্ষ্য করো, যেখানে শেষ হয়েছিল সেখান দিয়ে আবার শুরু হবে। এই যে y2 মাইনাস y3, আবার দেখো y3 দিয়ে শুরু হচ্ছে, y3 মাইনাস y1, শেষ হয়েছে y1, আবার y1 দিয়ে শুরু হচ্ছে। এত বড়, এটাও তোমরা মনে রাখতে পারো। আবার এই x1 ইন্টু না লিখে অথবা এটাও করতে পারো, y1 ইন্টু যদি নাও, মনে করো y1, সেক্ষেত্রে লক্ষ্য করো, ঠিক একইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যদি নিই, x2 মাইনাস x3 প্লাস y2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2। এটা তোমরা মডুলাস সাইনের মধ্যে রাখতে পারো। তোমরা জানো নিশ্চয়ই
অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বলতে যে কোনো জিনিসের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি, সেটা কতটা জায়গা জুড়ে আছে। তো এখানে জিনিসটা কতটা জায়গা জুড়ে আছে অনেক সময় এইভাবে ক্যালকুলেশন করলে নেগেটিভ চলে আসতে পারে, কিন্তু আমরা নেগেটিভ নেব না। সেই জন্য দেখবে পরম মান নেওয়ার জন্য মডুলাস চিহ্নটা হবে, সেই মডেলের মধ্যে যদি আমরা রাখি তাহলে এটা সর্বদা কী হবে, পজিটিভ হবে। তো সেভাবে করতে পারি। এখানে অ্যান্টি ক্লকওয়াইজে না এসে যদি ক্লকওয়াইজেও নিত তাও কিন্তু হতো। যাই হোক, এটা বিভিন্নভাবে বের করি। প্রথম যেটা করেছি সেটাও তোমরা ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো। এইভাবে তোমরা মোটামুটি অঙ্কগুলো করতে থাকবে। আবার নেক্সট ক্লাসে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখানকার প্রবলেমগুলো আমরা কিছু কিছু খুব ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের সলভ করিয়ে দেবো, যে প্রবলেমগুলো সলভ করিয়ে দিলে আরও বেশি সংখ্যক অঙ্ক তোমরা করতে পারো। নিশ্চয়ই আমরা সেটা দেখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।